আমি আনএকাডেমির পক্ষ থেকে হিস্ট্রি টিচার দেবাশিস সাহা বলছি। আমরা এখন মুখোমুখি হচ্ছি যার সঙ্গে এবছরের ডব্লিউবিসিএস এ আমাদের জয়েন্ট ভিডিও হয়েছেন সৌম্যদীপ বায়েন। ক্লিয়ার? এবং তিনি আগে আমাদের সি গ্রুপের চাকরিতে, হ্যাঁ আমি যেটা বলছিলাম, আজকে আমরা মুখোমুখি হয়েছি সৌম্যদীপ বায়েনের। সৌম্যদীপ বায়েন আমাদের ডব্লিউবিসিএস এর সি গ্রুপে চাকরি পেয়েছিল পিসিটিও গ্রুপে, এবং সেখান থেকে সৌম্যদীপ বায়েন এবছর 2018-তে যে নতুন রেজাল্ট আমাদের পাবলিশ হলো তাতে আমাদের জয়েন্ট ভিডিওতে র্যাঙ্ক করেছে 25। সৌম্যদীপ বায়েন আজকে আমাদের সঙ্গে কথা বলবে। সমস্ত স্টুডেন্ট তার জন্য মুখিয়ে আছে যে কিভাবে তার প্রিপারেশন নিয়েছিল, কিভাবে সে পড়াশোনা করেছিল, এবং একটা সময় তার এসেছিল যখন খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। সে দীর্ঘ সময় একটা পড়াশোনা করেছে, তার চূড়ান্ত লক্ষ্য যে গোলে পৌঁছতে পারছিল না, এবং তারপর সে কিভাবে পৌঁছলো সে এক রূপকথার মতো কাহিনী। সে রূপকথা আজকে স্বয়ং শোনাবেন আমাদের সৌম্যদীপ বায়েন। আমরা সৌম্যদীপ বায়েন কাছে সরাসরি চলে যাচ্ছি। সৌম্যদীপ বায়েন, তুমি একটু তোমার কথা একটু বলো। শুনতে পাচ্ছ সৌম্যদীপ? হ্যালো সৌম্যদীপ, তোমার একটু মিউটটা করো, আনমিউট হয়ে মিউটটাকে একটু ঠিক করে নাও, মিউট হয়ে গেছে। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ সৌম্যদীপ আমি শুনতে পাচ্ছি, একদম। হ্যাঁ, বলছি স্যার, প্রথমেই আপনাকে ধন্যবাদ আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে এনে দেওয়ার জন্য। আমারও অনেক কিছু বলার আছে। তো একটা কথা হচ্ছে যে ডব্লিউবিসিএস লাইনটা স্যার এরকম একটা লাইন যে যেখানে প্রথম থেকে আপনাকে একটা এমন অ্যাটিটিউড নিয়ে আসতে হবে যে না, আমি হার মানবো না। এই রাস্তাটা কিন্তু হচ্ছে হার না মানার একটা লড়াই। হ্যাঁ, তো আমারও যে স্যার ইতিহাস সেটা হচ্ছে আমিও একটা চাকরির খোঁজে বাড়ি থেকে অনেক দূরে এসে একটা পড়াশোনার লক্ষ্য নিয়ে, একটা সিভিল সার্ভিস অফিসার হওয়ার লক্ষ্য নিয়ে আমি এসেছিলাম। তো সেখানে কিন্তু স্যার অনেক বাধা বিপত্তি এসেছিল। মেসে থেকে পড়াশোনা করতাম, আপনারা সব জানেন স্যার, আপনিও জানেন। সেখানে এমনও কিছু দিন গেছে যে ছাদ ছুঁয়ে জল পড়তো বিছানায়। তো আমি সেখানে ছাদে আমার বেডে বালতি রেখে পাশের রুমমেটের বিছানায় গিয়ে পড়াশোনা করতাম। তো সেটা একদমই ব্যক্তিগত জায়গাটায় গেল। ব্যাপারটা হচ্ছে যে এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যে যেখান থেকে মানে কেউ যদি স্যার ভাবে যে একটা বছর দুটো বছর হলো না আমি ছেড়ে দিব, তাহলে হয়তো তারা ভুল করবে। বিসিএস এমন, ডব্লিউবিসিএস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কোনো স্টুডেন্ট 2-3 বছর যদি লেগে থাকে সাফল্য তার আসবেই। আমি বলবো যে তার জ্বলন্ত উদাহরণ অবশ্য আমি নিজেই। কারণ স্যার আমি 2014 প্রিলিমিনারি পাস করেছিলাম, মেন্সে গিয়ে ক্লিয়ার করিনি। 15 প্রিলিমিনারি পাস করলাম, মেন্সে গিয়ে আউট হয়ে গেলাম। 16 প্রিলিমিনারি পাস করলাম, মেন্সে গিয়ে আউট হয়ে গেলাম। তো সত্যি কথা বলতে এই 15-16 যখন দুটো বছর এসেছিল আমার মধ্যে প্রচুর ফ্রাস্ট্রেশন চলে এসেছিল যে পরপর ব্যাক টু ব্যাক আমি 3 বছর প্রিলিমিনারি পাস করছি কিন্তু মেন্সে কেন হচ্ছে না। তার মানে মনে হয় একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ সৌম্যদীপ, হ্যাঁ এই জায়গাটা আমি একটু শেয়ার করতে চাই। দেখো লক্ষ্য করে 2014 সালে সৌম্যদীপ পরীক্ষা দিল এবং সেখানটা থেকে ও চূড়ান্ত পর্যায়ে সফল হলো না, এবং 2015-তে ওকে কিন্তু ফিরে আসতে হলো ইন্টারভিউ থেকে। এই সময়টা আমি সৌম্যদীপকে খুব কাছ থেকে দেখেছিলাম, যে সৌম্যদীপ শেয়ার করতো আমার সঙ্গে, স্যার ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগে আমাকে, ভালো করে ঘুম হয় না, আমার কি হবে, আমি কি চাকরিটা পাবো, আমি সেই সুদূর নর্থ বেঙ্গল থেকে আমি এসেছি, এখানটায় বাবা আমাকে অনেক কষ্ট করে এখানে রেখেছে, সেই জায়গাটা স্যার কি করে সফল হওয়া যায়। তো আমি সৌম্যদীপ তোমার মধ্যে আমরা যেটা দেখেছিলাম যে হার না মানা, ঠিক আছে, একটা জিত, ওই স্পিরিটটাকে তুমি ধরে রাখো, নিশ্চয়ই তুমি পারবে। এবং দেখো তার চূড়ান্ত সফলতা কিন্তু এলো 2016-এর পরও ও কিন্তু আর তোমার কি বলবো ব্যর্থতার গ্লানির মধ্যে ডুবে গেল না। 17-তে ও কিন্তু সফল হলো, এবং 17-তে ও ডব্লিউবিসিএস এর আমাদের সি গ্রুপটা জয়েন করলো। তারপরে ও কিন্তু থেমে থাকলো না, ও মনে করলো যে না আমাকে আরো এগোতে হবে। তারপরে কাহিনীটা আমাদের শেয়ার করবে সৌম্যদীপ। আমি সরাসরি চলে যাচ্ছি সৌম্যদীপের কাছে। সৌম্যদীপ বলো তারপরে। হ্যাঁ স্যার, তো তারপর আমি যেখানে শেষ করেছিলাম ওখান থেকে আবার শুরু করছি। তো আপনি সব থেকে বড় কথা হচ্ছে দেবাশিস স্যার আমার সবকিছুই জানে, আমার গার্জিয়ানের মতো এখানে। তো 2016-এর পর আমি একটা সময় ভেবে নিয়েছিলাম যে আমার দ্বারা ডব্লিউবিসিএস হবে না। তো সেই সময় সত্যি কথা বলতে দেবাশিস স্যার আমাকে যথেষ্ট বললো যে তুমি এখান থেকে পিছু হটবে না, আমরা শিক্ষক, আমরা জানি কোন স্টুডেন্টের দ্বারা কতটুকু হবে, তোমার মধ্যে সেই স্পার্কটা আছে।
তো সত্যি বলতে আমি স্যারের কথার উপর ভিত্তি করে আমি ভাবলাম যে না 3 বছর তো হলো, 14-15-16, আমি আরো 1 বছর খেটে দেখি। তো এই খাটার সময় আমি আমার ব্যর্থতাগুলো কোথায়, আমার ল্যাকিংটা হচ্ছে, আমি খুঁজে বের করার চেষ্টা করলাম যে না আমাকে হতেই হবে। তার কারণটা হচ্ছে আমি আপনাদেরকে বলবো, এটা কোনো গল্প নয়, কারণ আজকে আমার বাড়ি কোচবিহার, কোচবিহার থেকে কিন্তু অনেক স্বপ্ন নিয়ে আমার বাবা মা বাইরে পড়তে পাঠিয়েছিল। তো সেখানে আমি ভাবলাম যে এই 3 বছর আমি বাইরে ছিলাম, এখন না আমার ফিরে যাওয়ার কোনো রাস্তাই উপায় নেই। যদি আমি ফিরে যাই, আমি আমার গ্রাম, আমি আমার বাবা মাকে কি জবাব দেবো? 3 বছর পরেও আমি গিয়ে বলবো যে কিরে তুই কিছু এখনো করতে পারলি না? তো শেষে 17তেও খুব মনে প্রাণে আরো জোর দিয়ে যেই জায়গাগুলো উইক ছিল, জিআই ম্যাথস, সেই জায়গাগুলোতে একটু আরো বেশি জোর দিলাম, একটু বেশি সময় প্র্যাকটিস করলাম করে 2017তে যে এক্সামটা দিল সেটাতে আমি চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার হিসেবে আমি বর্ধমানে কর্মরত। তো তারপর স্বাভাবিকভাবেই যখন একটা কোনো সার্ভিসে ঢুকে যাওয়ার পর সেইভাবে আর প্রিপারেশনটা নেওয়া যায় না, কিন্তু আমি তাও থেমে থাকি না, আমি ভাবলাম না আমাকে করতে হবে, চেষ্টাটা করে দেখি। তো সেখানে অবশ্যই স্যাররা সাহায্য করেছিল, শুধু দেবাশিস স্যার নয়, আরো অনেকরা স্যার আছে যারা আমাকে খুব সাহায্য করে। বাংলায় যেমন সুনীল স্যার আছে, জিআই সৌভিক স্যার আছে, এরা প্রচুর আমাকে সাহায্য করেছে। প্রত্যেকে বললো যে তুমি সার্ভিস করছো, তোমার যদি কোনো সমস্যা, তোমার যদি কিছু হেল্প লাগে ডেফিনেটলি আমাকে বলবে, আমাদের বলবে, আমরা তোমাকে অবশ্যই সাহায্য করবো। সত্যি বলতে আমার বলতে খুব ভালো লাগছে, যখন যেটা অসুবিধা হতো দেবাশিস স্যারকে কোনো সময় 9:30-10টার সময় আইএনএম এর কোশ্চেন বলতাম, স্যার এটা পারছি না স্যার, এটা কি অ্যান্সারটা কি হবে? স্যার কিন্তু সুন্দর করে বলে দিত যে তুমি এটা পড়ো। তো এইভাবে আমি সবার কাছ থেকে সাহায্য পেয়েছি। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে দেখো, স্যাররা হয়তো তোমাদের সাইড থেকে সাহায্য করতে পারে, কিন্তু আসল কাজ কিন্তু তোমাদের নিজেদেরই করতে হবে। তোমরা যদি কেউ নিজেরা ভেবে না করে যে স্যাররাই সব করে দেবে, সেটা কিন্তু ভুল। স্যাররা হয়তো তোমাদের জাস্ট মনিটরিং করে দিতে পারে, এইভাবে পড়বে, এইভাবেই করবে। তোমাকে সিভিল সার্ভিস পেতে গেলে কিন্তু তোমাকে সেই গার্ডসটা নিয়ে তৈরি হতে হবে। আর যেটা ব্যর্থতা হবে না, নেগেটিভ চিন্তা ভাবনাটা করে কিন্তু সবার প্রথমে মাইন্ড থেকে সরিয়ে ফেলতে হবে। তুমি দেখছো 2 বছর 3 বছরে হচ্ছে না, বা তোমরা দেখছো 2 বছর 3 বছরে হচ্ছে না, হালটা কিন্তু ছাড়বে না। হালটা না ছেড়ে যে না আমাকে পেতেই হবে। আর বিসিএস মেন্স এর ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, প্রিলিমিনারিটা নিয়ে আমার মনে হয় খুব একটা ইস্যু আছে। মেন্স এর জন্য একটা কথাই বলবো যে তোমাদের কিন্তু মেন্সে একটু টেকনিক্যালি তোমাদের খেলতে হবে। তোমরা প্রত্যেকটা পেপারে যদি ভাবো, আমি এটা মানে একদম তোমাদের মেন্স ক্লিয়ার করার একটা শর্ট টিক্স বলে দিচ্ছি, তোমরা যদি ভাবো যে না 200টা কোশ্চেন থাকে এমসিকিউ এ, আমাকে 200টার মধ্যে 170-180 পেতেই হবে, তাহলে আমার মনে হয় কোথাও তোমরা ভুল করবে। তোমরা কোশ্চেন পাওয়ার পর একটু টেকনিক্যালি খেলবে, যেগুলো স্যাঙ্গুইন আছো সেগুলোতেই রাইট দেবে, নেগেটিভের উপর যাবে না, গেস করে বেশি কিছু করতে যাবে না। আর সব থেকে বলবো যে তোমাদের এক্স ফ্যাক্টরটা কিন্তু বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ পেপারটা। অনেকেই কিন্তু বলবে, দেখবে আমারও অনেক শুনেছি যে বাংলা ইংলিশে নাকি ডব্লিউবিসিএস এর নাম্বার খুব কম ওঠে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলা ইংলিশে এখন এই বিগত 2-3 বছরে যথেষ্ট ওরা কিন্তু নাম্বার দিচ্ছে। তো আমি তো তোমাদেরকে এটাই বলবো যে তোমরা ডেসক্রিপটিভ পেপারটার উপর বেশি ফোকাস দাও, বাংলা ইংলিশটার উপর। আর যে এমসিকিউ পেপার গুলো আছে, এমসিকিউ পেপার গুলোতে তোমরা যেটা করবে, তোমরা একটু টেকনিক্যালি খেলবে, সব কোশ্চেনের পেছনে কিন্তু চেস করবে না। যেটা দেখছো যে জানছো না, সেটাকে আমি বলবো ছেড়ে দাও। তুমি যদি প্রত্যেকটা পেপারে আউট অফ 200 দেখো 120 থেকে 125 তোমাদের শিওর হয়ে যাচ্ছে, তোমরা নিশ্চিন্ত থাকো ডব্লিউবিসিএস গ্রুপ সির যে কোনো একটা পোস্টে তোমরা সিলেক্ট হয়ে যাবে। টার্গেট রাখো 120+। সব সময় সব কোশ্চেনের উপর কিন্তু চেস করতে যাবে না। অনেকেই আমি অনেক জায়গায় শুনি বলছে যে আমি ইকোনমিক্সে দুর্বল, ইকোনমিক্সে কি পড়বো, ইকোনমিক্সে তো যা বাইরে থেকে কোশ্চেন আসছে। আমি বলছি যে ইকোনমিক্সে যদি দেখো খুব টাফ আসছে, তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা পলিটি আছে তার উপর ফোকাস দেবে, সেখানেও তো 100টা কোশ্চেন থাকে। অনেকে এটা শুনতে শোনা যায় যে আমি জেনারেল সায়েন্সে খুব উইক,
ফোর্থ পেপারে খুব প্রচুর সিলেবাস, কি করব? আমি তাদেরকে বলবো তোমরা জিকে সিএ দিয়ে নাম্বার ওঠাও। ব্যাপারটা এটা নয়, ওখানে তোমাদের 200 নম্বর থাকবে। এক্সামিনার কিন্তু দেখবে না যে তোমরা ইন্ডিয়ান পলিটিতে তোমরা 100 করেছো, 100তে 100 রাইট করেছো, আর ইকোনমিক্সে তোমরা একটাও অ্যাটেম্প করোনি। সেটা নিয়ে কিন্তু ওরা কিন্তু তোমাদের কিন্তু এটা একটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হবে না। ওরা কিন্তু ওভারঅল 200-র মধ্যে দেখবে স্ক্রিনিং টেস্ট করে তুমি কত পাচ্ছ। সেই জন্য আমি বলবো যে এটা আমার পার্সোনাল সাজেশন, এটা তোমরা নিজেদের মতো করে অবশ্যই বুঝে নেবে। আমার যেটা মনে হয় যে তোমাদের অ্যাট ফার্স্ট তোমরা যে তোমাদের যে স্ট্রং জোন আছে, আমি বলবো সেটাকে আরো বেশি স্ট্রংগেস্ট করে নাও। কেউ হয়তো হিস্ট্রিতে স্ট্রং আছে, কেউ হয়তো ম্যাথসে স্ট্রং আছে, তোমরা যেই যেই সাবজেক্ট যার যার ফেভারিট সেটাতে আরো বেশি স্ট্রং করে নাও। পরীক্ষার আগে দিয়ে যেন টার্গেট রাখো যে সেটাতে যেন ফুল স্কোর করতে পারি। কারো যদি হিস্ট্রিতে থাকে আগে ওটাকে টার্গেট, ছোটা করে কোশ্চেন থাকে, পরীক্ষা এলে আমাকে 90টার মতো রাইট করতেই হবে। তো আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে নিজের নিজের যে স্ট্রং জোন সেটাকে আগে ঠিকঠাক করে নাও, করে নিয়ে যেই বাকি সময়টা পাবে আস্তে আস্তে তখন বাকি যে সাবজেক্টটা থাকবে সেগুলোতে আস্তে আস্তে পড়াটা শুরু করো। সৌম্যজিৎ, আমি তোমার কাছে ফিরে আসছি আবার, যে একটা সময় যে একটা ভালো টিচারের পরিমণ্ডলে মানে তুমি যে তোমার একটা হেল্প পেয়েছিলে, মানে আমি বলতে চাইছি আমাদের ডিএনডি স্যার, আমাদের জিআই এর, আমাদের নিলয় স্যার, আমাদের জিআই এর, এবং এই সঙ্গে সঙ্গেই আমরা ম্যাথমেটিক্স এর পিপি স্যারকে আমরা পেয়েছিলাম, এবং আমরা সেই সঙ্গে সঙ্গে পেয়েছিলাম ভূগোলের জিওগ্রাফির জয়তুকুলে স্যার, এবং আমাদের রাহুল স্যার, রাহুল চক্রবর্তী স্যার আমাদের পলিটিক্যাল সায়েন্সের। এরকম একটা পরিমণ্ডলে মানে যেখানে তুমি টিচারদের কাছ থেকে তোমার পড়া আদায় করে নিতে যে স্যার আমরা এটা পড়েছি, আপনি দেখুন সেটা ঠিক আছে কিনা। এই যে নিয়মিত একটা টিচার এবং স্টুডেন্টের একটা সুন্দর মেলবন্ধনে যে একটা স্যার আমি পড়ছি, আমাকে একটু ইন্সপিরেশন দিন যে আমি এগোবো, এটা তোমাকে কিরকম ভাবে সাহায্য করেছে, বা তুমি এটা থেকে সেই নোটসটা পড়তে মানে পড়ে কিভাবে সেটাকে তুমি কি বলবো পরীক্ষার মাধ্যমে তারা একটা প্রতিফলন ঘটিয়েছিল, সেটা একটু যদি শেয়ার করো, আমার মনে হয় স্টুডেন্টরা খুব খুশি হবে। বললো প্রথমেই বলছি যে আপনি বা আপনারা যেসব স্যারের নাম বললেন, এবার সত্যি কথা বলতে আমার সাথে আমি তো ব্যক্তিগতভাবে বলবো যে আমি এইসব স্যারের কাছ থেকে আমি প্রচন্ড সাহায্য পেয়েছি। আর দ্বিতীয়ত এমনও দিন গেছে আমি রাত 8:30 9:30টার সময় ফোন করেছি এইসব স্যারদের, তো স্যারের কিন্তু কখনো একটা বিরক্তি, এই তুমি কাল ফোন করো, আজকে রাত হয়ে গেছে, সেই জিনিস না। যখন কোনো আমার ব্যক্তিগত আমার যখন অসুবিধা হয়েছে যাচ্ছি, আমি কিন্তু স্যারদের ফোন করেছি, পিসিএম স্যারকে ম্যাথসের ফোন করেছি, স্যার না স্যার একটু সাজেশন, স্যার একটু বলে দিন কিভাবে কি করব। তো ক্ষেত্রে বাংলাতে যেরকম সুনীল স্যার আছে, যখন ডেসক্রিপটিভ ফরম্যাটের ক্ষেত্রে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে একটু প্রবলেম হতো, স্যারকে বলতাম স্যার এটা এই ফরম্যাটটা এইভাবে হবে, তো তো স্যার রাত 10টা 10:30টার সময় হ্যাঁ তুমি এইভাবে করে করো। তো সত্যি কথা বলতে শিক্ষক ছাত্রের থেকে দুজনের সম্পর্কটা যদি একটু বন্ধুত্বপূর্ণ হয়, সম্পর্কটা আরো বেশি মধুর হয়। আমি ব্যক্তিগতভাবে এইসব স্যারের কাছ থেকে আমি প্রচুর, আর উনাদের যে নোট, আমি উনাদের নোটের সঙ্গে কম্পাইল করে ধরুন অনলাইনে কিছু নোট, যেমন জেনারেল নলেজে জিকে, সেখান থেকে আমি কিছু ফলো করতাম। তারপর বিভিন্ন রকম computer.com সেখান থেকে কিছু নিতাম। আমি তোমাদের বলবো যে জয়তু স্যার আছে, সুনীল স্যার আছে, অরূপ স্যার আছে জেনারেল সায়েন্সে, তো আমি বলবো যে গাইডেন্সে আমার মনে হয় তোমরা ডেফিনেটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা সিভিল সার্ভিস ক্র্যাক করতে পারবে। আর আমার মনে ব্যক্তিগত একটা আবারও তোমার হবে, কারণ এক এক ব্যক্তিগত কথাটা বারবার এই জন্য বলছি কারণ এক একজন এক এক রকম স্টেটমেন্ট থাকতেই পারে। তোমরা ওই অনলাইনের যে সেটগুলো আছে জিকে টুডে, computer.com, তো এই ফলো করবে, কারণ এখন কিন্তু ওরা অনলাইন বেসড কোশ্চেন বেশ কিছু জায়গায় যেমন ইকোনমিক্সে সেট করছে, জেনারেল সায়েন্সে সেট করছে। তো আমি বলবো যে এই সব স্যারদের নোটের সঙ্গে তোমরা একটু পড়াটা অভ্যাস করো। হ্যাঁ শুভদীপ, আরেকটা কথা বলছি যে তোমাকে যে এক্সাম গুলো যে তুমি যে আমাদের মক এক্সাম গুলো দিয়েছিল, সেখান থেকে তোমার সাফল্যটা কিভাবে এসছে, মানে
ছেলেরা পড়াশোনা করলো, পড়াশোনা করার পরে তার রেজাল্টটা যেন একটা প্র্যাকটিস সেট, মানে প্র্যাকটিস টেস্ট গুলো করে। এই প্র্যাকটিস টেস্টের ব্যাপারে যদি স্যার আমি তুমি, শুনতে পাচ্ছি না স্যার, একবার রিপিট করবেন, আমি শুনতে পাচ্ছি না, নিশ্চয়ই কথা কেটে নিশ্চয়ই আমি কেটে বলছি। যাচ্ছে। আমি বলতে চাইছি যেটা, যে তুমি যখন পড়াশোনা করতে, এই তোমার পড়াশোনার সময় এই প্র্যাকটিস টেস্ট গুলো, তুমি যেমন বললে জ্ঞান একাডেমি হোক বা বিভিন্ন রকম জায়গা থেকে যে কোশ্চেন গুলো তুমি যখন ধরো সলভ করতে বা ওটা প্র্যাকটিস করতে, তারপরে কিরকম নাম্বার আসছে তোমার একটা জাজমেন্ট হতো। মানে অনলাইনের পরীক্ষার মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ যে তোমার এত নাম্বার হচ্ছে, তুমি মনে করতে স্যার যে, কেটে যাচ্ছে স্যার, কথাগুলো কেটে যাচ্ছে স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ? এবারে শুনতে পাচ্ছ? আমি বলতে চাইছি স্যার যেটা, কথাগুলো স্যার কেটে যাচ্ছে স্যার। হ্যাঁ, আমি আস্তে আস্তে তোমাকে বলছি, দেখো এবার শুনতে পাচ্ছ? এবার শুনতে পাচ্ছ কথা? একটু দেখে স্যার নাও। কথাগুলো কেটে কেটে যাচ্ছে স্যার। হ্যাঁ, তুমি একটু মাউথপিসটা থেকে চলে আসো, আমি মনে হয় ওই কানে যেটা লেখা আছে হেডফোনটা, সেখান থেকে আসো, তুমি দেখো শুনতে পারবে ভালো করে, আমার মনে হয়। এবার শুনতে পাচ্ছ? দেখো আমি যেটা বলতে চাইছি, আমি বলতে চাইছি যে তুমি যখন এক্সামটা দিবে, হুম, না স্যার এবার শুনতে কেটে পাচ্ছ? যাচ্ছে স্যার। স্যার দেখো এবারে, হ্যাঁ আমি একটু বলার চেষ্টা করছি, এবার দেখো একদম মাইকের সামনে এসেছি, এবার শোনা যাচ্ছে আশা করি। মানে আমি বলতে চাইছি, তুমি যখন টেস্ট গুলো দিতে, মানে টেস্টের একটা নাম্বার, তোমার একটা ক্যারি করতে, তুমি নাম্বার ক্যারি করতে, সেই নাম্বার গুলো তোমাকে কতখানি সাহায্য করেছে, হেল্প করেছে, যে না আমি এই নাম্বার যখন আমি ক্যারি করছি, তাহলে আমি নিশ্চয়ই আমি ডাব্লিউবিসিএস পেতে পারি। এটা সম্পর্কে যদি একটু বলো। কেটে যাচ্ছে স্যার, আমি শুনতে, স্যার একদম শুনতে পাচ্ছি না স্যার, প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক, আমি একদম শুনতে পাচ্ছি না স্যার। দেখো এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। উম একটুখানি, হ্যাঁ মাইকের কাছে এসো, ফোনটার কাছে, হ্যাঁ এবার শোনা যাচ্ছে। সৌম্যদীপ এবার শুনতে পাচ্ছ হ্যালো। নিশ্চয়ই? হ্যালো। হ্যাঁ, এবার আমি যেটা বলতে চাইছি, তুমি যে হ্যাঁ পরীক্ষাগুলো দিতে, যে পরীক্ষাগুলো দিত, সেই পরীক্ষাগুলো তোমাকে কতখানি সাহায্য করেছে, মানে আমি বলতে চাইছি তোমার প্র্যাকটিস সেট, তোমার প্র্যাকটিস সেট তোমাকে কিভাবে হেল্প করেছে। শুনতে পাচ্ছি না স্যার। আমি বলতে চাইছি তোমাকে প্র্যাকটিস সেট কিভাবে হেল্প করেছে, প্র্যাকটিস সেট আমি একটু আমি বলতে স্যার চাইছি। কথা আপনার শুনতে পাচ্ছি না, হ্যাঁ প্র্যাকটিস সেট, প্র্যাকটিস শুনতে সেট। পাচ্ছি না স্যার। আমি বলতে চাইছি যে তুমি কিভাবে প্র্যাকটিসটা করেছিলে, প্র্যাকটিসটা তুমি কিভাবে আপনার করেছিলে। কথাগুলো আপনার কথাগুলো কেটে কেটে যাচ্ছে স্যার, আপনার কথাগুলো কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, আমি বলতে চাইছি তুমি একটুখানি, একটু মানে মানে মাইকে এখান থেকে সাউন্ডটা থেকে একটু সরে আসো। হ্যাঁ, আমি বলতে চাইছি যেটা, যে তুমি প্র্যাকটিস করতে কিভাবে, মানে তুমি যে পরীক্ষাগুলো দিতে, মানে মক মক এক্সাম গুলো দিতে, সে মক এক্সাম তোমাকে কিভাবে হেল্প করেছে চাকরি পাওয়ার ক্ষেত্রে। মক এক্সাম গুলো তোমাকে কিভাবে হেল্প করেছে চাকরি পাওয়ার ক্ষেত্রে। মানে আমি বলতে চাইছি মক এক্সাম গুলো তোমাকে কিভাবে হেল্প করেছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ আমাকে মকের এক্সাম গুলো হেল্প করেছে, কারণ এমন কিছু কোশ্চেন ছিল যেগুলো ধরুন একদম কোশ্চেন, একদম ভেতরের কোশ্চেন, নর্মাল বেসিক কিছু কোশ্চেন, যখন টাফ কিছু কোশ্চেন হতো তখন নিজে নিজে তখন আমি, আমার হয়তো আরো কিছু প্রিপারেশন নিতে হবে, অনেক এখনো বাকি। হয়তো আমি আইএনএম কমপ্লিট করে ফেলেছি, ইন্ডিয়ান হিস্ট্রি কমপ্লিট করে ফেলেছি, দেখতাম যে একটা খুব টাফ কোশ্চেন আসছে, তখন আমি নিজে তাহলে কি আমার প্রিপারেশন নেওয়াটা আরো একটু হয়তো হবে আর কি, একটু বেটার বেটার করে করতে হবে। তো ওই কোশ্চেন গুলো নিয়ে তখন আমি আরো ফিসাইডি বই, আমি জীবন মুখোপাধ্যায় বইয়ের সঙ্গে ফিসাইডি বইটা তখন ফলো করতাম যে আসছে। তো জিওগ্রাফির ক্ষেত্রে একই এই মকের মধ্যে যখন বিভিন্ন বেশ কিছু কঠিন থেকে আসতো, এবার সেক্ষেত্রে আমার পড়ার উপর চাহিদা আরো বেশি বেড়ে যেত, যে না তাহলে হয়তো আমার প্রিপারেশন আছে, আমাকে আরো হয়তো পড়তে হবে। তো ধীরে ধীরে কি হতো, পড়ার আগ্রহটা বেড়ে যেত, অচেনা কোশ্চেন আমার গ্যাদার হয়ে যেত। আর সব থেকে বড়, আমি যেটা করতাম, আমি নিজে নোট তৈরি করতাম। তো আপনাদের বা স্যারদের সঙ্গে যে নোটটা ছিল তার সাথে আমি কিছু তৈরি করতাম। তো সেই নোটের মধ্যে এই আনকমন কোশ্চেন গুলো যেগুলো আমি মকে পেতাম, কোশ্চেন গুলো উইথ অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন আমি ওই নোটের মধ্যে, তো আমি এইভাবে করে প্রিপারেশনটা নিয়েছি আর কি। ইন্ডিয়ান হিস্ট্রিতে একটা এরকম হয়েছে, ধরুন সুলতানের পিরিয়ডে যেটা আমি মকে পেয়েছি, এটা একদম আমার কাছে আনকমন। তো সেক্ষেত্রে আমি কি করতাম, ব্যাপারটাকে পড়ে এক্সপ্লেনেশন, আমি সুলতানি পিরিয়ডের যে নোটটা আছে সেই নোটের আমি নিচে স্টার মার্ক দিয়ে ওই ডিটেলসটা ওই কোশ্চেনটা লিখতাম। যখন পরীক্ষা প্রিপারেশন নিতাম তখন ওই জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পরে পড়তাম। স্টুডেন্টদের সাকসেসের জন্য একটা কথাই বলবো, যে তোমরা স্যার
নাম বললাম, এই স্যাররা যা নোট দেবে, অরূপ স্যার, সুনীল স্যার, দেবাশিস স্যার, জয়তু স্যার, তো স্যাররা যে নোটের সঙ্গে তোমরা এরকম ওই নোট গুলোকে কিন্তু কন্টিনিউসলি রিভিশন দেবে। এটা কিন্তু সব থেকে ব্যাপার। তোমরা যদি রিভিশন না দাও তাহলে কিন্তু, বারবার বলছি, তোমরা পরীক্ষা হবে, পরীক্ষা হওয়া না হোক, কবে হবে সেসব দিকে কিন্তু একদম ফোকাস দেবে না। তোমরা যে স্যাররা নোট দিচ্ছে তার সঙ্গে কিছু রেফারেন্স নিয়ে নোটগুলো তৈরি করবে, করে কন্টিনিউয়াস বেসিসে রিভিশনটা দেবে, পড়ার উপর চর্চা রাখবে। আর কন্টিনিউয়াস রিভিশনটা দিলে কি হবে, চলে আসবে তোমাদের উপর, পড়ার বোঝাটা কিন্তু কমে যাবে। তোমরা জাস্ট একবার করে পেজগুলো উল্টে উল্টে নিলে তোমার হবে না আছে, তাতে দেখবে পরীক্ষার হয়ে গিয়ে কিন্তু তোমাদের অনেক বেশি দেখবে ইজি ফিল হবে। আর বাংলা ইংলিশ ডেসক্রিপটিভের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমরা কিন্তু করে হোক, রেফারেন্স বই ধরে হোক, যেগুলো ট্রান্সলেশনের বই আছে, এবার স্যাররা যা দিচ্ছে, সুনীল স্যার আশা করি অনেক কিছু প্র্যাকটিস আপনাদেরকে, তো সেগুলো কন্টিনিউয়াসলি প্র্যাকটিসটা করবে। একটা জিনিস প্র্যাকটিস যদি না করে তাহলে কিন্তু যতই জানা থাকুক, সময় গিয়ে কিন্তু পরীক্ষার সময় কি হলে গিয়ে কিন্তু একটু সময় তো সমস্যায় পড়লেও আপনারা পড়তে পারেন। সৌম্যদীপ, আমি আবার ফিরে আসি, মানে স্টুডেন্টরা অনেকেই জানতে চাইছে যে স্যার আপনি কিভাবে ইন্টারভিউ এর জন্য নিজেকে তৈরি করেছিলেন। মানে ইন্টারভিউতে অনেকেই নার্ভাস হয়ে যায়, সেই ইন্টারভিউটাকে আপনি ওভারকাম কি করে করেছিলেন এই ইন্টারভিউ? হ্যাঁ, আমি বলতে চাইছি যে স্টুডেন্টরা জানতে চাইছে ইন্টারভিউটা কিভাবে মানে তুমি ওভারকাম করেছিলে, মানে ইন্টারভিউ এর জন্য তোমার প্রস্তুতি কি ছিল, বা ইন্টারভিউতে তোমাকে কিরকম কোয়েশ্চেন করেছিল যেগুলো উত্তর তুমি পেরেছিলে, সেই ইন্টারভিউ সম্পর্কে জানতে চাইছি। তোমার ইন্টারভিউ ফেসিং, শুনতে পাচ্ছ? তুমি ইন্টারভিউ কিভাবে, হ্যাঁ শুনতে পেয়েছো, ইন্টারভিউ তুমি কিভাবে ফেস করেছিলে, ইন্টারভিউটা একটু সম্পর্কে বলো। শুনতে পেলে সম্বন্ধী? আমি বলতে চাইছি যে ইন্টারভিউ তুমি কিভাবে ফেস করেছিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা করেই বলছি, তো তোমরা ইন্টারভিউ আশা করি আমি যতটা পারলাম আমি অল্প সময়ের মধ্যে আমি বলার বারবার বলছি যে তোমরা কিন্তু স্যারদের নোটের সঙ্গে, যারা আমি যাদের কথা বারবার বললাম, এই স্যারদের নোট, এই স্যারদের সঙ্গে নোট পড়ে, এই স্যারদের গাইডেন্সেই কিন্তু আমি 2 বছর সিভিল সার্ভিস হয়েছি, 2017 পরীক্ষা দিয়ে 18 পরীক্ষা দিয়ে 2020। তো আমি বারবার বলবো পিসিএম স্যার যে ম্যাথস গুলো দেবে খুব ভালো করে পড়বে, স্যার যেগুলো দেবে সেগুলো খুব ভালো করে পড়বে। শর্টের উপর ছাড়লাম, এটা মেন্সের ব্যাপার। এবার ইন্টারভিউর যে ব্যাপারটা, সেটা ইন্টারভিউ এর কয়েকটা প্রসেসে তোমাদের, সেটা হচ্ছে প্রথম অবস্থায় তুমি ইন্টারভিউ এ কোনো যায় তাকে সেই জেলাটার উপর দখল রাখতে হবে, যেটা খুব ভাইটাল। ধরুন উত্তর চব্বিশ পরগনা থেকে গেল কেউ, নদিয়া, কেউ হুগলি, তো তার উপর কিন্তু একটা কমপ্লিট নলেজ নিয়ে যেতে হবে। সেকেন্ডলি সেই রাজ্যের উপর থেকে কিন্তু একটা কমপ্লিট নলেজ নিয়ে যেতে হবে, সেই রাজ্যের পলিটিক্যাল সিস্টেম, ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, এইসব। তৃতীয়ত যেটা বলবো যে ওই মোমেন্ট যে প্রেফারেন্স, ফার্স্ট প্রেফারেন্সে একটা কোনো পোস্ট দেবে, সেকেন্ড প্রেফারেন্সে একটা পোস্ট গুলোর ডিউটি, সেই পোস্ট গুলোর ইম্পর্ট খুব ভালো করে তৈরি করে নিয়ে যেতে হবে। আর থেকে ইন্টারভিউ এর আমি বলবো যে ইন্টারভিউ এর যেই কোশ্চেন পিটিতে তোমাদেরকে যেই কোশ্চেন, তোমরা কিন্তু জাস্ট সেটারই উত্তর একদম বলবে না। প্রথমে যখন করবে বা প্রথমে যখন তোমরা কলিং বেলটা শুনবে, হালকাটাকে খুলবে, খুলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখবে না হয়, গিয়ে একদম ইন্টারভিউ বোর্ডের সামনে গিয়ে দাঁড়িয়ে সবার আই কন্ট্যাক্ট রাখবে, রেখে বলবে গুড মর্নিং স্যার, গুড, যদি ম্যাডাম থাকে, যদি সেকেন্ড হাতে হয় বলবে গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন ম্যাডাম। বলা নিজে কিন্তু চেয়ারটা নিয়ে বসবে না। গুড আফটারনুন বা গুড মর্নিং বলার পর ওখান থেকে তোমাকে কিন্তু একটা ইয়েস
বি সিটেড, এরকম বলবে, হ্যাঁ। তো যখন বলবে তখন কিন্তু সামনে গিয়ে আলতো করে সরিয়ে চেয়ারটার মধ্যে লক্ষ্য রাখবে চেয়ারের মধ্যে যেন কোনো আওয়াজ না হয়। চেয়ারে বসার আগে একবার বলবে থ্যাংক ইউ, বলে চেয়ারে বসবে। এ তোমাকে ইন্টারভিউ বোর্ডে যেই যেই বলবে চেষ্টা করবে তাদের চোখে বলার, মানে চোখে চোখ রেখে বলা বলতে এটা ভাববো একটা আর্গুমেন্টে জড়িয়ে যাবে, একদম করবে না। ওরা কি করবে আর্গুমেন্টে ফেলানোর, তুমি কিন্তু বা তোমরা পা দেবে না। যদি না পারো না থাকে হালকা একটা স্মাইল দিয়ে বলবে স্যার এই মুহূর্তে পড়ছেন না। আমি একটা ছোট্ট 2018 আমি যে ইন্টারভিউ এ গেলাম পিটিতে, তো যে চেয়ারম্যান স্যার সে আমাকে বলছে প্রথমে তোমার নাম কি, তো আমি বললাম আমার নাম সৌম্যদীপ বাইন। শুনবেন ব্যাপারটা, তো আমার টাইটেলটা শুনে আমাকে কিন্তু ক্রিটিসাইজ করা শুরু করে দিল স্যার। বলছে তার মানে তো আপনারা বাজনা বাজান। ব্যাপারটাকে হালকা করে হেসে স্যার আমরা বাজনা বাজাই না। তখন আমাকে চেয়ারম্যান আবার বলছে হেই তুমি জানো না তুমি বাজনা বাজাও, আমরা তো বাজনা বাজাই। আমি বললাম স্যার আমরা বাজনা বাজাই না। তো এই জায়গাটাতে কিন্তু ওনারা আমার পেছে, আমি যদি ওখানে বলে দিতাম ভাই আপনি কি বলছেন আমরা বাজনা বাজাই, তাহলে কিন্তু বিশাল বড় এখানে নেগেটিভ। উনি যতবার আমাকে বলেছে বিশ্বাস করবেন না, আমি দাঁড়িয়েছি এই জায়গাগুলোই তোমার কেরিয়ারের টার্নিং, এই জায়গাগুলোই আপনাদের কেরিয়ারের টার্নিং পয়েন্ট। আমাকে যতবার বলেছে আমার ইন্টারভিউ যদি 20 মিনিট 25 মিনিট চলে, বাইন টাইটেল নিয়ে ওনারা 5 থেকে 6 বার আমাকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে বলেছে তুমি তোমার বাড়িতে জিজ্ঞেস করো, তুমি হয়তো জানো না তোমার বাইন কিন্তু বাজনা বাজায়। আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলেছি আমরা বাজনা বাজাই না। তো চেষ্টা তোমাকে যেটা বলবে সেটা মাথা ঠান্ডা রেখে উত্তর দেওয়া, আর যেই কোশ্চেনটুকু বলবে তার বাইরে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে না। এক্সট্রা একটা কিছু বলেছো ধরে নাও তোমার অবশ্যম্ভাবী, কারণ তুমি যে এক্সট্রা একটা ইন্টারভিউ এর প্যানেলিস্টরা কিন্তু ওখান থেকে নেবে, তখন কিন্তু আর কিছু করতে পারবে না। আমি আরো একটা ছোট্ট ঘটনা বলি আমার ক্ষেত্রে। আমি যাই হোক আমার এবারের আমি অভিজ্ঞতায় বলছি, আমার এবারে প্রথম খুব একটা ভালো হয়নি, শেষের দিকে আমাকে যা যা কোশ্চেন করেছিল, তো আমাকে সেকেন্ড কোশ্চেন বলেছিল যে বাইন বাজনা বাজায় না। আমি বলছি বন্ধুরা বলছি তোমরা একটু শুনবে আমি কেন আমার ইন্টারভিউ বাইন। তো আমি যখন বললাম যে বাইন 3-4 বার, তখন আমাকে চেয়ারম্যান স্যার উত্তর দিল তাহলে কারা বাজনা বাজায়। আমি এখানে কিন্তু ভুল করে বলে ফেলেছি, আমি চাই না যে তোমরা করো, আমি বলে ফেলেছি স্যার বাইনের যে বাইন ওরা বাজনা বাজায়, এটা ছিল। সঙ্গে সঙ্গে আমাকে ক্রস করেছিল গুপি গাইন বাঘা বাইন কত সালে রিলিজ হয়েছিল, অ্যান্সার দিতে পারিনি। আমাকে বলল যে গুপি বাইন এটা তো ডাইরেকশনের ফিল্ম, গুপি গাগা বাইন ছিল। সত্যি কথা বলছি তখন এমন অবস্থা টেন্স হয়ে গেছিলাম, কিন্তু আমি বুঝতে দেইনি। তো আমি হাসি কথা বলেছি স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো আমাকে তারপর বললো গুপি গাইন কি, আমি বললাম স্যার মনে পড়ছে না। তখন আমাকে বলছে এটা দেখোই খালি ভুলভাল কথা বলে যাচ্ছ। আমি তখন আমাকে বলছে ঠিক আছে বাঘা বাইনের অরিজিনাল নাম। এবার এমন হয়েছে ব্যাক টু ব্যাক বলতে
পুরো একটু একটু সত্যি কথা বলতে একটু চাপ চাপ খেয়ে গেছিলাম। আমি তাও বললাম স্যার আমি বাঘা বাহিনীর এটা তো যাই হোক, তুমি ইন্টারভিউয়ে গিয়ে কটা কোশ্চেন পারছো ম্যাটার, তুমি ওখানে কতটা টেকনিক্যালি কোশ্চেন ডিপ করে দিতে পারো সেটা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্ট। আমরা ক্রিকেটে আগে দেখতাম না, যখন টেস্ট ম্যাচ হতো দেখেছো তো কিভাবে যখন অফস্টিকের বাইরে থাকতো কিভাবে লিপ করে দিত। তো তোমাদেরকে কিন্তু ওইভাবে ছাড়তে হবে কোশ্চেন, প্রত্যেকটা বলে কিন্তু না, খোঁচা মারলে প্রতি পদে বিপদ। যেটাতে 200% স্যাঙ্গুইন আছো তোমরা সেইভাবে কিন্তু, বাকিগুলোর ক্ষেত্রে যদি দেখো হাফ হার্টেড আছো দেবে যে স্যার মনে পড়ছে না। আরেকটা কথা, ইন্টারভিউ বোর্ডে গিয়ে দুটো কাজ করবে, সেটা হচ্ছে মিথ্যে কথা কিন্তু একদম বলবে না। যেটা জানো সেটা বলবে, যেটা জানো না সেটা হাসি মুখে বলে দেবে, কথা কিন্তু বলবে না। যদি ওনারা কোনোভাবে বুঝে যায় তুমি মিথ্যে কথা বলেছো, বুঝতে পারছো যে কি দুর্গতি করছে। কারণ বিশাল ভাইটাল ব্যাপার, এর জন্য 200 নম্বরের ইন্টারভিউ, গ্রুপ সির জন্য 150 নম্বরের ইন্টারভিউ, আর ডির জন্য 100 নম্বরের ইন্টারভিউ। 150 নম্বর বা 200 নম্বরের ইন্টারভিউটা কিন্তু ম্যাটার অফ জোক। তো তোমরা এটাকে টেকনিক্যালি হ্যান্ডেল করবে। বারবার বলছি, যদি না পারো কোশ্চেন টেনশন নেবে না, একদম টেনশন নিয়ে কোনো কিছুই করবে না, তাহলে সোজাসুজি সঙ্গে সঙ্গে বলে দেবেন যে স্যার আমার মনে। আরেকটা কথা হচ্ছে যে তোমরা যদি দেখো যে কোশ্চেন পারছো, বেশিক্ষণ টাইম কিন্তু নেবে না। একটা কোশ্চেনের 1.5 মিনিট 2 মিনিট ধরে নিয়ে নিচ্ছ, এটা কিন্তু করবে না। দেখো যে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে মনে আসে, নো ডাউট ছেড়ে দেবে। যদি দেখো যে 5টা কোশ্চেন বা 6টা কোশ্চেন ব্যাক টু ব্যাক পারছো না, তাহলে কিন্তু কোনো টেনশন নেবে না, কিন্তু ঘাবড়াবে না। ঘাবড়ে তুমি চেয়ারে বসে পারছো না দেখে হাতটা কচলাচ্ছ, ওদের কাছে কিন্তু সেই নজরটা থাকে, কারণ ইন্টারভিউ প্যানেল থাকে। তুমি যত ভালোই উত্তর দাও, তুমি যদি গিয়ে বা তোমরা যদি ওখানে গিয়ে কোনো একটা কোশ্চেন যায় যে তুমি নার্ভাস হয়ে গেছো, তাহলে কিন্তু এখানেও নাম্বার কিন্তু মাইনাস হবে। কারণ এই জিনিসগুলো কিন্তু তোমাকে ব্লকে হ্যান্ডেল করতে হবে লোকেদের, তোমাদের ডিস্ট্রিক্টে হ্যান্ডেল করতে হবে লোকেদের। তো ইন্টারভিউয়ে গিয়ে তোমাদের জানো সেটা কিন্তু খুব একটা ম্যাটার করে। আমি এই প্রসঙ্গে 2017 সালের ছোট্ট ঘটনা বলি। 17 সালের আমার ইন্টারভিউটা খুব ভালো। 17 সালে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আমার কোন ছিল, তো আমি রীতিমতো ঘামছিলাম, মর্নিং আমার ছিল। আমি যখন ইন্টারভিউ টেবিলে গিয়ে বসতে বললো, আমি চেয়ারে বসলাম। তো চেয়ারম্যান একটা কথা বললো যে রিল্যাক্স ইয়াং ম্যান, এখানে তুমি কতটা জানো সেটার জন্য কিন্তু এটা নট ইন্টারভিউ, এটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। আমরা তোমার একটু পার্সোনালিটিটা একটু চেক করে নেব, বিকজ তুমি জানো, তুমি তার জন্যই তো তুমি ইন্টারভিউ এসছো। এটা কিন্তু আমার যখন আমি ডব্লিউবিএস যেটা 2019-এ পেলাম, সেখানে কিন্তু সেই সময় চেয়ারম্যান বলেছিল পিএসসির, যে আমার বোর্ডে ছিল আর কি। আমরা কতটা জানো সেটার জন্য কিন্তু তোমাকে ডাকি, এখানে তোমার পার্সোনালিটিটা একটু চেক করার জন্য লিখেছি। মনে হয় যে এটা ইন্টারভিউ থেকে আমার মনে হয় তোমরা পার্সোনালিটি। হ্যাঁ সৌম্যদীপ, আমি একটু ফিরে আসছি তোমার কাছে। সেটা হচ্ছে আমরা যেটা দেখেছিলাম যে একটা ছেলে কিভাবে একনিষ্ঠভাবে পড়াশোনা করে একটা রুটিন মেনটেন করে দিনে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করে একদম নিয়মিত এবং পরীক্ষা দিয়ে পড়াশোনা করে কিভাবে চাকরি পেয়েছে সেটা আমরা দেখলাম, এবং যার জন্য ওই সাফল্যের উপরে আজকে পৌঁছেছে। যাই হোক, সৌম্য এখনো যেখানে চাকরি করছে, চাকরি করছে, সেখানেও কিন্তু ব্লকে প্রচুর চাকরি রয়েছে, মানে কাজ রয়েছে, এবং এই প্রচুর কাজের মাঝখানেও কিন্তু আজকেও সময় বার করেছে। আমরা চেষ্টা করেছিলাম 9টা ইন্টারভিউটা রাখবার, যাই হোক ও 9:30 এসছে, এসে ও কিন্তু কোনো রকমে
আমাদের আজকে খাওয়া দাওয়া করে আমাদের ইন্টারভিউটা বসে গেছে। এবং আজকে শুনলে যে আমাদের সৌম্যদীপ বাইন কিভাবে চাকরিতে সফল হয়েছে, এবং আমরা আশা করব আগামী দিনে তোমরাও পারবে। এবং এই পাবার জন্য আমাদের সৌম্যদীপের কথা মাথায় রেখে টিচারদের কাছ থেকে আমাদের নোটস গুলোকে ভালো করে কালেক্ট করা, সেগুলোকে ভালো করে পড়া এবং মক টেস্টের মাধ্যমে নিজেকে আরো প্রস্তুতিটাকে আরো তৈরি করা। এবং সর্বশেষে আমি বলবো যে ইন্টারভিউতে ও যেভাবে তৈরি করেছে নিজেকে, এবং যার জন্য ও কিন্তু আজকে চূড়ান্ত সাফল্যটা পেয়েছে। আমরা সৌম্যদীপকে আরো আশা করবো, আজকে জয়েন্ট ভিডিও হয়েছে এবং এখানে কিন্তু ওর খুব তাড়াতাড়ি প্রমোশন হয়ে ভিডিও হয়ে যেতে পারবে, আমরা সেই শুভকামনা করব। এবং যার জন্য আমরা কি বলবো, আজকে আসার জন্য আমি সৌম্যদীপকে অসম্ভব ধন্যবাদ। এবং আনএকাডেমির পক্ষ থেকে আমি নিশ্চয়ই বলবো যে আজকে তারা এই মিটিংটা অ্যারেঞ্জ করার জন্য আমি অসম্ভব ধন্যবাদ। ওকে সৌম্যদীপ, আমরা নমস্কার জানাচ্ছি তোমাকে। তোমরা ভালো করে আগামী দিনে এগিয়ে যাবে সৌম্যদীপের কথা মাথায় রেখে, এই কামনায় আমি করব। ক্লিয়ার? ওকে সৌম্যদীপ, রাখলাম তাহলে। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সৌম্যদীপ, তোমরা সবাই ভালো থাকবে। নিশ্চয়ই আসার জন্য ধন্যবাদ।